আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। পড়ছি ড্যান ব্রাউনের বিখ্যাত মিস্ট্রি থ্রিলার উপন্যাস দ্য ডা ভিঞ্চি কোড এর অষ্টাদশ বা 18তম পর্ব। টেম্পল চার্চের খুব কাছেই একটা নোংরা পুঁতি গন্ধময় গলিতে রেমি লেগালুদেজ জাগুয়ার লিমুজিন গাড়িটা একটা ডাস্টবিনের সামনে এনে থামালো। ইঞ্জিনটা বন্ধ করে সে জায়গাটা ভালো মতো দেখে নিল। ফাঁকা, জনমানব শূন্য। গাড়িটা থেকে নেমে রিয়ারের দিকে গেল সে। লিমোজিনের পেছনের দিকে মূল কেবিনে ঢুকল, যেখানে পাদ্রিটা পড়ে রয়েছে। রেমির উপস্থিতি টের পেয়ে পাদ্রিটা যেন একটা নীরব প্রার্থনা থেকে জেগে উঠল। তার লাল চোখ দুটোতে ভয়ের থেকে বেশি ছিল কৌতূহল। সারাটা রাত রেমি এই লোকটার ধীর স্থির থাকার ক্ষমতাটা দেখে দারুণ অবাক হয়েছে। রেঞ্জ রোভার গাড়িটার ভেতরে শুরুতে একটু ধস্তাধস্তি করলেও একটু পরেই পাদ্রিটা বোধহয় বুঝতে পেরেছিল পরিস্থিতিটা মেনে নেয়াই ভালো। তাই সে তার ভাগ্যকে উচ্চ ক্ষমতাবানদের হাতেই সঁপে দিল। রেমি তার বো টাইটা আলগা করে নিয়ে হাই কলারটা খুলে ফেলে এমনভাবে দম নিল যেন কত বছরের মধ্যেই প্রথম ভালোভাবে নিঃশ্বাস নিতে পারল। লিমুজিনের বার থেকে একটা স্মিনফ ভদকা নিয়ে এক ঢোক পান করল, তারপর আরও এক ঢোক। বারের ভেতর থেকে একটা বোতলের ছিপি খোলার ছুরি বের করল। রেমি ছুরিটা হাতে নিয়ে সাইলাসের দিকে তাকালো। এবার লাল চোখ দুটোতে ভীতির আভা দেখা গেল। রেমি মুচকি হেসে লিমুজিনের পেছনে গেলে পাদ্রিটা তার বন্দী অবস্থা থেকে মুক্ত হবার জন্যে আপ্রাণ চেষ্টা করতে শুরু করল। যেমন ছিলে তেমনই থাকো। রেমি হাতের ছুরিটা তুলে ধরে চাপা স্বরে বলল। সাইলাস বিশ্বাস করতে পারছিল না ঈশ্বর তাকে এভাবে পরিত্যাগ করেছে। শারীরিক যন্ত্রণা সহ্য করেও সাইলাস আধ্যাত্মিক চর্চা করেছে। আমি সারাটা রাত প্রার্থনা করেছি মুক্তির জন্য। এখন ছুরিটা তার দিকে এগোতেই সাইলাস চোখ দুটো বন্ধ করে ফেলল। তার কাঁধে একটা যন্ত্রণার অনুভূতি হলো। সে চিৎকার করল। এই লিমুজিনের পেছনে সে মারা যাচ্ছে, এটা বিশ্বাস করতেই পারছিল না। আত্মরক্ষা করতেও অক্ষম সে। আমি ঈশ্বরের কাজ করছি। টিচার বলেছেন তিনি আমাকে রক্ষা করবেন। সাইলাস তার পিঠে আর কাঁধে প্রচণ্ড যন্ত্রণাটা টের পেল, যেন তার মাংসপেশি কেটে ভেতরে ঢুকে যাচ্ছে। এবার মনে হলো উরুতেও যন্ত্রণা হচ্ছে। তার সমস্ত শরীরে যন্ত্রণাটা ছড়িয়ে পড়লে সাইলাস আরও তীব্রভাবে চোখ দুটো বন্ধ করে রাখল, যাতে তার শেষ সময়টাতে নিজের খুনির ছবিটা দেখতে না হয়। তার বদলে সে তরুণ বিশপ আরেঙ্গারোসার ছবিটা কল্পনা করল। তিনি দাঁড়িয়ে আছেন স্পেনের একটা চার্চের সামনে, যে চার্চটা তিনি এবং সাইলাস দুজনে মিলে নিজ হাতে নির্মাণ করেছিলেন। আমার নতুন জীবনের শুরু ছিল সেটা। সাইলাসের মনে হলো তার শরীরটা আগুনে পুড়ে যাচ্ছে। একটু মদ খাও, ছুরি হাতে ধরা লোকটা নিচু স্বরে বলল। তার কথার টানটা ফরাসি। এতে তোমার রক্ত সঞ্চালনে সাহায্য হবে। সাইলাস বিস্ময়ে চোখ খুলল। লোকটা তাকে মদ সাধছে। দোমড়ানো মোচড়ানো ডাক টেপ তার পাশেই পড়ে আছে। সেটার পাশে পড়ে রয়েছে রক্তহীন ছুরিটাও। এটা পান করো, সে আবার বলল। তোমার মাংসপেশিতে রক্ত জমে যাবার জন্যই ব্যথা পাচ্ছ। সাইলাস ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। যা হোক, ভদকাটা খুবই বিস্বাদ লাগছে। তারপরও সে ওটা পান করে কৃতজ্ঞ বোধ করল। আজ রাতে তার ভাগ্য খুব একটা ভালো না হলেও ঈশ্বর একটা অলৌকিকতার মধ্য দিয়েই সেটা সমাধান করে দিয়েছেন। ঈশ্বর আমাকে পরিত্যাগ করেনি। সাইলাস জানত বিশপ আরেঙ্গারোসা এটাকে কি নামে ডাকতেন। স্বর্গীয় হস্তক্ষেপ। আমি তোমাকে আরও আগেই মুক্ত করতে চেয়েছিলাম। গৃহপরিচারক ক্ষমা চাইলেন। শ্বেতভিলেতে পুলিশ এসে পড়াতে আর তারও পরে বিগিন হিল এয়ারপোর্টে সেটা সম্ভব ছিল না। এখনই কেবল সম্ভব হলো মুক্ত করতে। তুমি বুঝতে পারছো সাইলাস? সাইলাস তার দিকে চেয়ে রইল। আপনি আমার নাম জানেন? গৃহপরিচারক মুচকি হাসল। সাইলাস এবার উঠে বসল। আবেগ, দ্বিধাদ্বন্দ্ব আর অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে রইল। আপনি কি টিচার? রেমি মাথা ঝাঁকালো। কথাটা শুনে হেসে ফেলল। হায়, আমার যদি সেই ক্ষমতা থাকতো। না, আমি টিচার নই। তোমার মতোই আমিও টিচারের সেবা করি। টিচার তোমার ব্যাপারে খুবই উচ্চ ধারণা পোষণ করেন। আমার নাম রেমি। সাইলাস দারুণ অবাক হলো। আমি বুঝতে পারছি না।
আপনি যদি টিচারের হয়ে কাজ করে থাকেন, তবে ল্যাংডন কেন কিস্টোনটা আপনাদের বাড়িতে নিয়ে এলো? আমার বাড়িতে নয়, পৃথিবীখ্যাত গ্রেল ইতিহাসবিদ স্যার লেইটিভিংয়ের বাড়িতে। আপনি তো সেই বাড়িতেই থাকেন। অদ্ভুত। রেমি মুচকি হাসল। এটা ছিল পুরোপুরি অনুমেয় একটা ব্যাপার। রবার্ট ল্যাংডনের কাছে কিস্টোনটা হস্তগত হওয়াতে তার সাহায্যের দরকার হয়ে পড়ে। লেইটিভিংয়ের বাড়ি ছাড়া আর কোন জায়গা ছিল তাদের আশ্রয়ের জন্যে? আমি সেখানে থাকি বলেই টিচার আমাকে এই ঘটনায় জড়িয়েছেন। সে একটু থামল। আপনি কিভাবে জানলেন? টিচার গ্রেলের ব্যাপারে খুব ভালো জ্ঞান রাখেন। এবার সব কিছু পরিষ্কার হলে সাইলাস বিস্ময়ে হতবাক হল। টিচার একজন গৃহপরিচারক নিযুক্ত করলেন, যে লেইটিভিংয়ের সব ধরনের গবেষণার বিষয়ে প্রবেশ করতে পারে। সেটা ছিল খুবই অসাধারণ একটি পরিকল্পনা। তোমাকে আমার অনেক কিছুই বলার আছে, রেমি বলল। সাইলাসের হাতে লোডেড হ্যাকলার অ্যান্ড কোচ পিস্তলটা দিয়ে দিল সে। তারপর গ্লোভ বক্স থেকে ছোট্ট একটা পিস্তল বের করে নিল। কিন্তু প্রথমে তোমাকে আর আমাকে একটা কাজ করতে হবে। ক্যাপ্টেন ফর্সে তার বিমান থেকে বিগিন হিল এয়ারপোর্টে নেমেই ক্যান্টের পুলিশ চিফের কাছ থেকে টিবিংয়ের হ্যাঙ্গারে কি ঘটেছে সেটা শুনে বিশ্বাস করতে পারছিল না। আমি নিজে প্লেনটা তল্লাশি করেছি, ইন্সপেক্টর জোর দিয়ে বলল। ভেতরে কেউ ছিল না। তার কণ্ঠের রাগের বহিঃপ্রকাশ দেখা গেল। আর আমি এটাও বলতে চাই যে যদি স্যার লেইটিভিং আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন, তবে আপনি কি পাইলটকে জিজ্ঞাসাবাদ করেছিলেন? অবশ্যই না, সে তো ফরাসি। আর আমাদের আইনে আছে। আমাকে প্লেনে নিয়ে যান। হ্যাঙ্গারের কাছে পৌঁছাতেই লিমুজিনটা রাখার জায়গায় কয়েক ফোঁটা রক্তের আলামত খুঁজে বের করতে ফসের মাত্র 60 সেকেন্ড সময় লাগলো। সে প্লেনটার কাছে গিয়ে খুব জোরে জোরে ঘোষণা দিল, আমি ফরাসি জুডিশিয়ার পুলিশের ক্যাপ্টেন ফসে বলছি, দরজাটা খুলুন। ভীত পাইলট দরজা খুলে সিঁড়িটা ঝুলিয়ে দিল। ফসে সে সিঁড়িটা দিয়ে উঠে গেল। 3 মিনিট বাদে তার পিস্তলটার সাহায্যে সে পুরো স্বীকারোক্তি আদায় করে ফেলল। ধবল পাদ্রির বর্ণনাও ছিল তাতে। সে আরও জানালো, ল্যাংডন আর সোফি এক ধরনের কাঠের বাক্স জাতীয় কিছু প্লেনের সিন্দুকে রেখে গেছে। যদিও পাইলট অস্বীকার করল বাক্সটাতে কি আছে সেটা সে জানে না। তারপরও সে খেয়াল করেছে প্লেনে থাকার সময় ল্যাংডন সেই জিনিসটার দিকেই সমস্ত মনোযোগ রেখেছিল। সিন্দুকটা খুলুন, ফসে বলল। পাইলটকে খুবই ভীত মনে হলো। আমি তো লক নাম্বারগুলো জানি না। খুব খারাপ। আমি আপনার পাইলটের লাইসেন্সটা দেখতে চাইব। পাইলট সজোরে মাথা দোলালো। এখানকার কিছু রক্ষণাবেক্ষণকারীকে আমি চিনি, হয়তো তারা ড্রিল করে খুলতে পারবে। আপনাকে আধ ঘন্টা সময় দিচ্ছি। পাইলট তার রেডিওটা তুলে নিল। ফসে প্লেনের পেছনে এসে একটু কড়া মদ খেয়ে নিল। সে মোটেও ঘুমায়নি। একটা সিটে বসে চোখ দুটো বন্ধ করল। কি হচ্ছে তা বোঝার চেষ্টা করল। ক্যান্ট পুলিশের বোকামির জন্য আমাকে মাসুল দিতে হবে, খুব চড়া দামে। এবার সবাই একটা কালো জাগুয়ার লিমুজিন গাড়িকে খুঁজতে শুরু করবে। ফসের ফোনটা বেজে উঠল। সে একটু শান্তিতে থাকতে চেয়েছিল। হ্যালো, আমি লন্ডনের পথে আছি, বিশপ আরিঙ্গরোসা বললেন। আমি 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। ফসে বসে পড়ল। আমি তো জানতাম আপনি প্যারিসে যাচ্ছেন। আমি খুব চিন্তিত আছি। আমি আমার পরিকল্পনাটা বদলে ফেলেছি। আপনার এটা করা উচিত হয়নি। আপনি কি সাইলাসকে পেয়েছেন? না, তাকে যারা বন্দি করেছে, আমি আসার আগেই তারা পুলিশকে বোকা বানিয়ে সটকে পড়েছে। আরিঙ্গারোসার রাগটা চড়ে গেল। আপনি আমাকে আশ্বস্ত করেছিলেন প্লেনটাকে থামাবেন। ফসে তার কণ্ঠটা নিচু করল। বিশপ, আপনার অবস্থাটা একটু বিবেচনা করুন। আমি আপনাকে বলবো, আজকে আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমি যত তাড়াতাড়ি সম্ভব সাইলাস এবং বাকিদেরকে খুঁজে বের করব। আপনি কোথায় নামছেন? একটু দাঁড়ান। আরিঙ্গারোসা ফোনটা সরিয়ে নিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসলেন। পাইলট হিথ্রোতে ক্লিয়ারেন্স নেবার চেষ্টা করছে। আমি তার একমাত্র যাত্রী, কিন্তু আমাদের আসাটা শিডিউল বহির্ভূত। তাকে গ্যান্টের বিগেন হিলে আসতে বলুন। আমি তার ক্লিয়ারেন্স পাইয়ে দিচ্ছি। আপনি আসার সময় যদি আমি এখানে নাও থাকি, তবে আপনার জন্য একটা গাড়ি ভাড়া করে রাখা থাকবে। ধন্যবাদ আপনাকে। বিশপ, যখন আমরা প্রথম কথা বলেছিলাম, আপনার খুব ভালো করে স্মরণে আছে যে আপনি একমাত্র ব্যক্তি নন যে সব কিছু হারাবার দ্বারপ্রান্তে রয়েছেন।
যে গোলক তুমি খোঁজো সেটা সমাধিতেই থাকার কথা। টেম্পল চার্চের খোদাই করা প্রতিটি নাইটের মাথার পেছনে একটা করে পাথরের আয়তক্ষেত্রকারের বালিশ রয়েছে। সোফির হাত পা ঠান্ডা হয়ে গেল। কবিতাটিতে একটা গোলকের কথা বলা হয়েছে, যা তার দাদুর বেসমেন্টের নিচে ওই দৃশ্যটার সাথে মিলে যায়। ওখানেও তাদের সাথে গোলক জাতীয় কিছু ছিল। হায়রোস গামোস, গোলক। সোফি অবাক হয়ে ভাবল সেই অনুষ্ঠানটি এই ধর্মশালায় অনুষ্ঠিত হয়েছিল কিনা। বৃত্তাকার কক্ষটা দেখে মনে হচ্ছে প্যাগান আচার অনুষ্ঠান পালনের জন্যই তৈরি করা হয়েছে। গোলাকার আকৃতির একটা নাট্যমঞ্চ। রবার্ট যেমন এটাকে বলেছিল। সে কল্পনা করল রাতের বেলায় এই কক্ষটা মুখোশধারী লোকজনে পূর্ণ। সমস্বরে কি যেন বলছে মশাল জ্বালিয়ে। সবাই প্রত্যক্ষ করছে ঘরের মাঝখানে পবিত্র মিলন। মাথা থেকে এই ভাবনাটা জোর করে দূর করে সোফি চলে গেল ল্যাংডন আর টিপিংয়ের দিকে। তারা নাইটের খোদাই করা মূর্তির সামনে দাঁড়িয়ে আছে। টিপিংয়ের মতে তাদের তদন্তটি খুব নিখুঁতভাবে হওয়া দরকার বললেও সোফির মনে হলো তাদেরকে ঠেলে ঠুলে বাম দিকের 5টি নাইটের দিকে নিয়ে গিয়ে ভালো করে দেখবে। এইসব সমাধি ফলক ভালো মতো লক্ষ্য করে সোফি তাদের মধ্যে মিল আর অমিলগুলো দেখতে পেল। সবগুলো নাইটই পেছনের দিকে মুখ করে আছে, কিন্তু 3জন নাইটের পা সামনের দিকে এগোনো আর 2জন নাইটের পা আড়াআড়ি করে রাখা। এই বৈসাদৃশ্যটার সাথে মনে হচ্ছে হারানো গোলকের কোনো সম্পর্ক নেই। তাদের কাপড় চোপড়গুলো পরীক্ষা করে সোফি দেখতে পেল 2জন নাইট বর্মের ওপর একটা নিমা বা অন্তর্বাস পরে রয়েছে, আর বাকি 3জনের গোড়ালি পর্যন্ত আলখেল্লা পরা। আবারও কিছুই পাওয়া গেল না। সোফি তার সব মনোযোগ বাকি পার্থক্যগুলোর দিকে নিবিষ্ট করল। তাদের হাতের অবস্থান। 2জন নাইট তলোয়ার ধরে আছে, 2জন প্রার্থনায় রত। আরেকজনের হাত নিজের পাশে রাখা। হাতের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার পর সোফি কাঁধ ঝাঁকাল। একটা গোলকের অনুপস্থিতির কোনো চিহ্নই সে দেখতে পেল না। সে ল্যাংডন আর টিপিংয়ের দিকে তাকালো। তারা আস্তে আস্তে হেঁটে নাইটগুলো দেখছে। এখন পর্যন্ত মাত্র 3য় নাইটের সামনে তারা। দেখে মনে হচ্ছে তারাও কোনো কিছু পাচ্ছে না। অপেক্ষা না করেই সোফি তাদেরকে পাশ কাটিয়ে 2য় নাইটের দলটাকে দেখতে শুরু করলো। এবার সে স্মৃতি থেকে কবিতাটা আবৃত্তি করতে চেষ্টা করলো। বার কয়েক দেখে দেখে কবিতাটা মুখস্থ হয়ে গেছে তার। পোপ কর্তৃক সমাহিত একজন নাইট লন্ডনে আছেন শায়িত। তার পরিশ্রমের ফল হয়েছিল ধর্মাবতার রাগের কারণ। যে গোলক তুমি খোঁজো সেটা সমাধিতেই থাকার কথা। এটা বিবৃতি করে গোলাপি শরীর আর বীজপ্রসূ গর্ভের আখ্যান। সোফি নাইটদের 2য় দলটার দিকে যেতেই দেখতে পেল প্রথম দলটির মতোই এই দলটির অবস্থা সাদৃশ্যপূর্ণ। সবগুলোই বিভিন্ন ভঙ্গিতে, বর্ম পরিহিত আর তলোয়ার হাতে। শুধুমাত্র 10 নম্বর সমাধি ফলকটাই ব্যতিক্রম। দ্রুত সেটার দিকে গিয়ে সোফি তাকিয়ে রইল। কোনো বালিশ নেই, কোনো বর্ম নেই, অন্তর্বাসও নেই, তলোয়ারও নেই। রবার্ট, লেই! সে ডাক দিল। তার কণ্ঠটা কক্ষের ভেতরে প্রতিধ্বনিত হলো। এখানে কিছু একটা নেই। তারা দুজনেই সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে এগিয়ে এলো। একটা গোলক। ক্রাচে ভর দিয়ে দ্রুত তার দিকে এগিয়ে আসতে আসতে টিপিং উত্তেজিত হয়ে বললেন, গোলকটা কি নেই? না, ঠিক তা নয়। 10ম সমাধিটার দিকে চিন্তিত হয়ে তাকিয়ে সোফি বলল, মনে হচ্ছে পুরো একটি নাইটই নেই এখানে। তারা দুজনেই তার সামনে এসে 10ম সমাধির ফলকটার দিকে তাকালো। একটা নাইটের জায়গায় সেখানে একটা পাথরে কাস্কেট বসানো আছে। কাস্কেটটা অসম বাহু বিশিষ্ট, পায়ের দিকে সংকুচিত, উপরের দিকে প্রসারিত। এখানে নাইটটা দেখা যাচ্ছে না কেন? ল্যাংডন জিজ্ঞেস করল। অপূর্ব, টিপিং বললেন গাল চুলকাতে চুলকাতে। এই বিসদৃশ্যটার কথা আমি ভুলেই গিয়েছিলাম। কয়েক বছর আগে আমি এখানে শেষবার এসেছিলাম। এই কফিনটা, সোফি বলল, দেখে মনে হচ্ছে বাকি 9টা সমাধি ফলক খোদাই করার সময় খোদাই করা হয়েছিল। তো এই নাইটটা কাস্কেটের ভেতরে কেন? উন্মুক্ত নয় কেন? টিপিং মাথা ঝাঁকালেন। এটাই এই চার্চের একটা রহস্য। আমি যতদূর জানি কেউ কখনো এটার ব্যাখ্যা খুঁজে পায়নি। শুনুন, কাজের ছেলেটা বলল, চোখে মুখে তার বিস্ময়যুক্ত সন্দেহ। কথাটা রূঢ় শোনালেও আমাকে ক্ষমা করবেন। আপনি বলেছিলেন আপনারা ছাই ছিটাতে এসেছেন, আর এখন পর্যন্ত আপনারা কেবল দর্শন করেই যাচ্ছেন। টিপিং ছেলেটার দিকে একটু তাকিয়ে ল্যাংডনের দিকে ফিরলেন। মিস্টার রেন, মনে হচ্ছে আপনার পরিবারের দান দক্ষিণার প্রতিদানে এখানে বেশি সময় পাওয়া যাবে না।
তো ছাই ছিটাতে শুরু করুন। টিবিং সোফির দিকে ঘুরল। মিসেস রেন। সোফি নাটক করে চলল। চামড়ায় পেঁচানো ক্রিপ্টেক্সটা পকেট থেকে বের করে আনলো। এবার ছেলেটাকে টিবিং বলল, তুমি কি আমাদের একটু একা থাকতে দেবে? কাজের ছেলেটা একটুও নড়ল না। সে খুব ভালো করে ল্যাগননের দিকে তাকিয়ে আছে। আপনাকে দেখে খুবই চেনা চেনা লাগছে। টিবিং কথাটা কেড়ে নিলেন। হয়তো এই জন্য যে মিস্টার রেন এখানে প্রতি বছরই এসে থাকেন। অথবা সোফি একটু ভড়কে গেল, কারণ সে ল্যাংডনকে গত বছর টেলিভিশনে ভ্যাটিকানে দেখেছে। আমি মিস্টার রেনকে কখনো দেখিনি, কাজের ছেলেটা জানালো। তুমি ভুল করছো, ল্যাংডন খুব ভদ্রভাবে বলল। আমার বিশ্বাস তোমার সাথে আমার গত বছরেই দেখা হয়েছিল। ফাদার নোলস অবশ্য তোমার সাথে আমাকে পরিচয় করে দিতে ভুলে গিয়েছিলেন, কিন্তু এখানে আজ এসেই আমি তোমার চেহারা দেখে চিনতে পেরেছি। তো তুমি কি আমাদেরকে আরও কয়েকটা মিনিট সময় দেবে? আমি খুব দূর থেকে এসেছি, একটু ক্লান্ত বোধ করছি। এসব সমাধি ফলকে ছাই ছিটাতে হবে। ল্যাংডন টিবিংয়ের মতো করে বলল, যেন কথাটা বিশ্বাসযোগ্য মনে হয়। কাজের ছেলেটার চেহারায় আরও বেশি সন্দেহের প্রকাশ দেখা গেল। এগুলো তো সমাধি ফলক নয়। আমি দুঃখিত, কি বলবো। অবশ্যই এগুলো সমাধি ফলক, টিবিং বললেন। তুমি কি বলছো? কাজের ছেলেটা মাথা ঝাঁকালো। সমাধিতে মৃতদেহ থাকে, এইসব জিনিসের নিচে কোনো শব নেই। এটা একটা ক্রিপ্ট, টিবিং বললেন। শুধুমাত্র অপ্রচলিত ইতিহাসের বইতে এগুলোকে ক্রিপ্ট হিসেবে বিশ্বাস করা হতো, কিন্তু 1960 সালের পুনর্নির্মাণের সময় তেমন কিছুই পাওয়া যায়নি। টিবিং ল্যাংডনের দিকে তাকালেন। মিস্টার রেনের সেটা জানতে পারার কথা। তার পরিবারই সত্যটা উদ্ঘাটন করেছিল। একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। সেই নীরবতা ভাঙল দরজায় প্রচণ্ড আঘাতের শব্দে। ফাদার নোলস বোধ হয়ে এলেন। টিবিং বললেন, সম্ভবত তোমার গিয়ে দেখা উচিত। কাজের ছেলেটা সন্দেহগ্রস্ত দৃষ্টিতে তাকালেও ঘুরে চলে গেল দরজার কাছে। যাবার সময় টিবিং ল্যাংডন আর সোফির দিকে ভুরু কুচকে তাকালো। লেই, ল্যাংডন নিচু স্বরে বলল, কোনো সব নেই। সে বলছেটা কি? টিবিংকে দেখে হতভম্ব মনে হলো। আমি জানি না, আমি সবসময় ভেবেছি নিশ্চিতভাবেই এইটা সেই জায়গা। আমি কল্পনাও করতে পারছি না ও কি বলে গেল। আমার মাথায় কিছু ঢুকছে না। কবিতাটিকে আমি দেখতে পারি? ল্যাংডন বলল। সোফি পকেট থেকে সেটা বের করে দিল। ল্যাংডন কবিতাটার দিকে ভালো করে চেয়ে দেখল। হ্যাঁ, কবিতাটা নিশ্চিত করে একটা সমাধির কথা বলা আছে, কোনো ভনিতা করে নয়। কবিতাটা কি ভুল হতে পারে? টিবিং জিজ্ঞেস করলেন। জ্যাকসনে কি আমাদের মতোই ভুল করেছেন কি না? ল্যাংডন কথাটা বিবেচনা করে মাথা ঝাঁকালো। লেই, আপনি এটা নিজেই বলেছিলেন। এই চার্চটা প্রায়োরিদের সামরিক শাখা নাইট টেম্পলাররা তৈরি করেছে। আমার কেন যেন মনে হচ্ছে প্রায়োরিদের গ্র্যান্ড মাস্টারের খুব ভালো করেই ধারণা রয়েছে এখানে কোনো নাইটের কবর দেওয়া হয়েছে কি না। টিবিং হতবুদ্ধিকরভাবে বললেন, কিন্তু এই জায়গাটা খুব নিখুঁত আর যথার্থ। নাইটগুলোর দিকে তিনি আবারও ঘুরে দাঁড়ালেন। আমরা এখানে কিছু একটা ধরতে পারছি না। অ্যানেক্স ভবনের দিকে পৌঁছে কাজের ছেলেটা কাউকে দেখতে না পেয়ে খুবই অবাক হলো। ফাদার নোলস? আমি তো দরজার শব্দ শুনেছিলাম, সে ভাবল। সামনের দিকে এগিয়ে গেল। হালকা পাতলা গরনের জ্যাকেট পরিহিত এক লোক দরজার কাছে দাঁড়িয়ে আছে, মাথা চুলকাচ্ছে, যেন কোনো কিছু হারিয়ে ফেলেছে। কাজের ছেলেটার তখনই মনে পড়ে গেল ভেতরে যারা আছে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়ার সময় দরজাটার তালা লাগাতে সে ভুলে গিয়েছিল। আমি দুঃখিত। সামনের একটা বড় পিলারের দিকে এগোতে এগোতে সে বলল, চার্চা এখন বন্ধ আছে। পেছন থেকে আচমকা একটা কাপড় তার নাক মুখ চেপে ধরলে তার মাথাটা পেছনের দিকে হেলে গেল। পেছন থেকে প্রচণ্ড শক্ত একটা হাত তার মুখটা জোরে চেপে ধরল। যে হাত দুটো তার মুখ ধরেছে সেটা ধপধপে সাদা। তার নাকে অ্যালকোহলের গন্ধ এসে লাগলো। সামনে দাঁড়ানো জ্যাকেট পরা লোকটা কাজের ছেলেটার মাথা বরাবর পিস্তল তাক করে ধরল। মনোযোগ দিয়ে শোনো, হালকা পাতলা গরনের লোকটা ফিসফিস করে বলল, তুমি নীরবে দৌড়ে এই চার্চ থেকে বের হয়ে যাবে, একদম থামবে না। কথাটা বুঝেছ? মুখ চাপা অবস্থায় ছেলেটা যতদূর সম্ভব মাথা নেড়ে সায় দিল। তুমি যদি পুলিশকে ফোন করো। জ্যাকেট পরা লোকটা পিস্তলটা তার শরীরে ঠেকিয়ে ধরল। আমি তোমাকে ঠিকই খুঁজে নেব। ছেলেটা এরপর প্রাণপণে দৌড়ে চার্চ থেকে বেরিয়ে গেল। পেছনে না তাকিয়ে দুপায়ে সমস্ত শক্তি নিয়ে সে দৌড়ে চলে গেল।
ভূতের মতো নিঃশব্দে সাইলাস পিছু নিল তার শিকারের। সোফি নেভু ব্যাপারটা টের পেতে একটু দেরিই করে ফেলল। ঘুরে দেখার আগেই সাইলাস তার কোমরে পিস্তলটা ঠেকিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। ভয়ে সে চিৎকার দিলে টিবিং আর ল্যাংডন দুজনেই ঘুরে তাকালো। প্রচণ্ড অবাক হলো তারা, সেই সাথে ভয়ে আঁতকে উঠল। কি? টিবিংয়ের মুখ ফসকে কথাটা বের হয়ে গেল। তুমি রেমিকে কি করেছ? আপনার একমাত্র বিবেচনার বিষয় হলো, সাইলাস শীতল কণ্ঠে বলল, আমি এখান থেকে কিস্টোনটা নিয়ে চলে যাব, বুঝলেন? এই পুনরুদ্ধারের মিশনটা রেমি যেভাবে তাকে বলেছে হতে হবে খুব সহজ আর ঝামেলা মুক্ত। চার্চে ঢুকে কিস্টোনটা নিয়ে চলে আসা, কোনো খুন খারাপি নয়, ধস্তাধস্তি নয়। সোফিকে শক্ত করে ধরে সাইলাস তার বুকের কাছ থেকে হাতটা সরিয়ে নিল। হাতটা সোফির সোয়েটারের পকেটে ঢুকিয়ে দিল সে। সোফির চুলের সুবাস নাকে টের পেল। সেটা কোথায়? ফিসফিস করে বলল, কিস্টোনটা একটু আগেও তার পকেটে ছিল, সেটা এখন কোথায়? সাইলাস দেখতে পেল ল্যাংডন তার সামনে কালো রঙের ক্রিপ্টেক্সটা ধরে রেখেছে। সেটা এমনভাবে দোলাতে লাগলো যেন কোনো নিরীহ প্রাণীকে প্রলুব্ধ করার জন্য একজন ম্যাটাডোর কিছু নাড়াচ্ছে। নিচে নামিয়ে রাখুন, সাইলাস ধমক দিয়ে বলল। সোফিয়ার লেকে চার্চ ছেড়ে যেতে দাও, ল্যাংডন জবাব দিল। তুমি আর আমি এটা নিয়ে কথা বলবো। সাইলাস সোফিকে ধাক্কা দিয়ে সরিয়ে অস্ত্রটা ল্যাংডনের দিকে তাক করে তার সামনে এগিয়ে আসলো। আর এক পাও এগোবে না, ল্যাংডন বলল, তারা এই ভবন থেকে চলে না যাবার আগ পর্যন্ত। আপনি কোনো কিছু দাবি করার মতো অবস্থায় নেই। আমি একমত হতে পারছি না। ল্যাংডন ক্রিপ্টেক্সটা তার মাথার উপরে তুলে ধরল। আমি এটা ভেঙে ফেলতে কোনো কার্পণ্য করব না। যদিও সাইলাস হুমকিটাকে খুব একটা গুরুত্ব দিল না, তারপরও তার মনে একটা ভয় জাগলো। এটা অপ্রত্যাশিত। সে তার অস্ত্রটা ল্যাংডনের মাথায় তাক করল আর কণ্ঠটাও রাখল তার হাতের মতোই দৃঢ়। আপনি কখনোই ক্রিপ্টেক্সটা ভাঙতে পারবেন না। আপনিও আমার মতো গ্রিলটা খুঁজে ফিরছেন। তুমি ভুল করছো। গ্রিলটা তুমি আমার চেয়েও বেশি চাও। তুমি প্রমাণ করেছো এটার জন্য তুমি খুনও করতে পারো। 40 ফিট দূরে দাঁড়িয়ে এনএক্সের একটা থামের পেছন থেকে লুকিয়ে লুকিয়ে রেমি লেদালুগেজ সব কিছু দেখে একটা তাড়না অনুভব করলো। সব কিছু ঠিক পরিকল্পনা মতো এগুচ্ছে না। এখান থেকেই সে দেখতে পাচ্ছে সাইলাস পরিস্থিতিটা সামলাতে পারছে না। টিচারের আদেশ অনুযায়ী রেমি সাইলাসকে গুলি করতে বারণ করে দিয়েছে। তাদের যেতে দাও, ল্যাংডন আবারও বলল। মাথার উপরে ক্রিপ্টেক্সটা তুলে ধরে সাইলাসের অস্ত্রের দিকে তাকিয়ে রইল। পাদ্রিটার লাল চোখে হতাশা আর ক্রোধ দেখা গেল। রেমির এই আশঙ্কা হতে লাগলো যে ক্রিপ্টেক্সটা হস্তগত করার পর সাইলাস আসলে ল্যাংডনকে গুলি করবে, ক্রিপ্টেক্সটা পড়বে না। ক্রিপ্টেক্সটা রেমির মুক্তি আর সম্পদশালী হবার একটা টিকিট। 1 বছরেরও বেশি আগে সে ছিল 56 বছরের সামান্য একজন গৃহপরিচারক। শ্যাতোভিলের 4 দেয়ালে থাকত আর খোড়া স্যার লেইটিবিংয়ের সেবা করত। তারপরই তাকে একটা অসাধারণ প্রস্তাব দেওয়া হলো। স্যার লেইটিবিংয়ের সাথে রেমিকে সহযোগিতা করতে হবে একটা পরিকল্পনার অংশ হিসেবে। এই ঘটনা তার জীবনে এমন একটা কিছু নিয়ে আসলো যেটা স্বপ্ন সে জীবনেও দেখত না। তারপর থেকে শ্যাতোভিলেতে তার বসবাস করার সময়টা হয়ে গেল স্বপ্ন পূরণের একটি ধাপ। আমি খুব কাছাকাছি এসে গেছি। রবার্ট ল্যাংডনের হাতে ধরা কিস্টোনটার দিকে তাকিয়ে রেমি নিজেকে বলল, ল্যাংডন যদি সেটা ফেলে দেয় তবে সব কিছুই ভেস্তে যাবে। আমি কি দেখা দেব? এটা করতে টিচার কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন। রেমি হলো একমাত্র ব্যক্তি যে টিচারের পরিচয়টা জানে। আপনি কি নিশ্চিত সাইলাসকে দিয়ে এই কাজটা করাতে চাচ্ছেন? কিস্টোনটা চুরি করার ব্যাপারে রেমি আধ ঘন্টা আগে টিচারকে জিজ্ঞেস করেছিল। আমি নিজে সেটা করতে পারবো। টিচার অনড় ছিলেন। সাইলাস 4 জন প্রায়োরি সদস্যদের ব্যাপারে খুব ভালো কাজ করেছে। সে কিস্টোনটা পুনরুদ্ধার করবে আর তুমি আড়ালেই থাকবে। যদি অন্যেরা তোমায় দেখে ফেলে তবে তাদেরকে শেষ করে দিতে হবে। আর ইতিমধ্যে অনেক বেশি খুন খারাপি হয়ে গেছে। তুমি তোমার চেহারাটা দেখেও না। আমার চেহারাটা বদলে যাবে, রিমি ভাবল। আপনি আমাকে যা দেবেন তা দিয়ে আমি হয়ে যাব সম্পূর্ণ ভিন্ন এক মানুষ। অস্ত্রোপচার করে তার আঙুলের ছাপও বদলানো যাবে। টিচার তাকে বলেছিলেন খুব জলদি সে মুক্ত হবে। আরেকটা অচেনা সুন্দর চেহারা নিয়ে সাগর তীরে সূর্যের আলো পোহাবে। বুঝতে পেরেছি, রেমি বলেছিল। আমি আড়ালে থেকেই সাইলাসকে সাহায্য করব। তোমার নিজের জেনে রাখা দরকার রেমি। টিচার তাকে বলেছিলেন টেম্পল চার্চের ভেতরে যে সমাধিটার কথা বলা হচ্ছে সেটা আসলে ওখানে নেই। তো ভয়ের কিছু নেই, তারা ভুল জায়গায় খোঁজ করছে।
রেমি বিস্ময়ে হতবাক হয়ে গেল। আপনি জানেন সমাধিটা কোথায়? অবশ্যই, তোমাকে পরে বলবো। এই মুহূর্তে তুমি দ্রুত কাজটা করবে। অন্যরা যদি সত্যিকারের অবস্থানটা জেনে যায় আর তোমার যাওয়ার আগে চার্চটা ছেড়ে চলে যায়, তবে আমরা গ্রেলটা চিরতরের জন্য হারাবো। রেমির কাছে অবশ্য গ্রেলটার কোনো মূল্য নেই, কেবল সেটা উদ্ধার করার পর তাকে যে টাকাটা দেওয়া হবে সেটাই তার চিন্তা। রেমি যখন টাকাটার কথা ভাবে সে লোভী হয়ে ওঠে। 20 মিলিয়ন ইউরোর 1/3 চিরতরে উধাও হবার জন্য খুব বেশি। এখন এই টেম্পল চার্চে ল্যাংডন কিস্টোনটা ভেঙে ফেলার হুমকি দেবার সঙ্গে সঙ্গে রেমির ভবিষ্যৎটাও ঝুঁকির মধ্যে পড়ে গেল। এত কাছে এসে সব ভেস্তে যাবে, রেমি সেটা ভাবতেও পারল না। সে একটা সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলল। তার হাতে অস্ত্রটা লুকিয়ে রাখা যায়। ছোট্ট জেফ্রে মেডুসা, কিন্তু খুব কাছ থেকে গুলি করলে মারাত্মক হয়ে ওঠে জিনিসটা। ছায়া থেকে বেরিয়ে রেমি বৃত্তাকার কক্ষের দিকে গিয়ে টিবিংয়ের মাথায় অস্ত্রটা তাক করল। বুড়া, আমি অনেক দিন ধরে এই কাজটা করার জন্য অপেক্ষা করেছি। রেমিকে তার দিকে পিস্তল তাক করতে দেখে স্যার লি টিবিংয়ের হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাবার উপক্রম হলো। সে করছেটা কি? টিবিং ছোট্ট ম্যাসুডার রিভলভারটা চিনতে পারল। এটা তার লিমুজিনে রাখা ছিল। রেমি, টিবিং প্রচণ্ড মর্মাহত হলেন। এসব হচ্ছেটা কি? ল্যাংডন আর সোফিও হতভম্ব হয়ে গেল। রেমি পেছন থেকে ঘুরে এসে টিবিংয়ের বুকে অস্ত্রটা ধরল। টিবিং বুঝতে পারলেন আতঙ্কে তার পেশিগুলো অসাড় হয়ে গেছে। রেমি, আমি আমি খুব সোজা করে দিচ্ছি। রেমি ল্যাংডনের দিকে তাকালো। খিস্টনটা নামিয়ে রাখুন, তা না হলে আমি ট্রিগার টিপে দেব। কিছুক্ষণের জন্য ল্যাংডনের মনে হলো সে প্যারালাইজড হয়ে গেছে। খিস্টনটা তোমার কাছে মূল্যহীন, সে বলল। তুমি এটা খুলতে পারবে না। উন্নাসিক বোকা, রেমি নাক সিটকে বলল। আপনারা কি খেয়াল করেননি আমি সারা রাত ধরে এসব কবিতা শুনেছি? আমি সব কিছু শুনেছি আর সেগুলো অন্যকে বলে দিয়েছি, যে আপনাদের চেয়ে অনেক বেশি জানে। আপনারা এমনকি সঠিক জায়গাও আসেননি। যে সমাধিটা খুঁজছেন সেটা একেবারেই অন্য জায়গায় রয়েছে। টিবিং ভয় পেয়ে গেলেন। সে বলছে কি? তুমি কেন গ্রিলটা চাচ্ছ? ল্যাংডন জানতে চাইল। এটা ধ্বংস করতে শেষ সময়ের আগে? রেমি পাদ্রিটাকে ডাক দিল। মিস্টার ল্যাংডনের কাছ থেকে কিস্টোনটা নিয়ে নাও। পাদ্রিটা এগোতেই ল্যাংডন পিছু হটে গেল। কিস্টোনটা উপরে তুলে ধরল। দেখে মনে হলো মাটিতে আছাড় মারবে। এই জিনিসটা ভুল মানুষের হাতে যাওয়ার আগে ল্যাংডন বলল, আমি বরং এটাকে ভেঙেই ফেলব। টিবিংয়ের মনে প্রচণ্ড একটা ভীতির উদ্রেক হলো। তিনি দেখতে পেলেন তার আজীবনের লালায়িত স্বপ্ন, এত পরিশ্রম চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে। রবার্ট, না! টিবিং চিৎকার করে বললেন, ফেলবেন না। আপনি যেটা ধরে আছেন সেটাই গ্রেইল। রেমি আমাকে কখনো গুলি করতে পারবে না। আমরা একে অন্যকে 10 বছর ধরে। রেমি ছাদের দিকে তাক করে একটা গুলি ছুড়ল। ছোট অস্ত্র হিসেবে আওয়াজটা খুব বেশি হলো। পাথরের কক্ষটার ভেতরে গুলির শব্দটা বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হতে লাগলো। সবাই পাথরের মতো জমে গেল। আমি কোনো ছেলে খেলা খেলছি না, রেমি বলল। পরেরটা হবে তার পিঠে। সাইলাসের কাছে দিয়ে দিন। ল্যাংডন এবার ক্রিপ্টেক্সটা দিয়ে দিল। সাইলাস সামনে এগিয়ে এসে সেটা নিয়ে নিল। খিস্টনটা তার পকেটে ভরে ফেলে সাইলাস পিছু হটে গেল। অস্ত্রটা এখন ল্যাংডন আর সোফির দিকে তাক করা আছে। টিবিংয়ের কাঁধে খুব জোরে চাপ লাগলো যখন রেমি তার গলাটা পেঁচিয়ে ধরে পিছু হটতে শুরু করলো ওখান থেকে বের হবার জন্য। তাকে ছেড়ে দাও, ল্যাংডন বলল। আমরা মিস্টার টিবিংকে একটু গাড়িতে করে ঘুরিয়ে নিতে যাচ্ছি। পিছু হটতে হটতে রেমি বলল, আপনি যদি পুলিশে খবর দেন তবে উনি মারা যাবেন। আপনারা কোনো কিছু করলে উনি মারা যাবেন, বুঝতে পেরেছেন? আমাকে নিয়ে যাও, ল্যাংডন বলল। তার কণ্ঠে আবেগ উতলে উঠল। লেকে ছেড়ে দাও। রেমি হাসল। তা হচ্ছে না। ওনার সাথে আমার খুব চমৎকার ইতিহাস রয়েছে। তাছাড়া তাকে আমাদের এখনও প্রয়োজন রয়েছে। সোফিয়া ল্যাংডনের দিকে পিস্তলটা তাক করে সাইলাসও পিছু হটতে লাগল। সোফির কণ্ঠটা একটুও কাঁপল না। তুমি কার হয়ে কাজ করছো? পিছু হটতে থাকা রেমির কাছে প্রশ্নটা হাসির রুদ্রে করল। আপনি খুব অবাক হবেন, মাদমোয়াজেল নেভু। শ্যাতুভিলের ফায়ারপ্লেসটা নেভানো থাকলেও কোলেত ইন্টারপোল থেকে ফ্যাক্সটা পেয়ে সেটার সামনে পায়চারি করতে লাগলো। একেবারেই অপ্রত্যাশিত কিছু। অফিসিয়াল রেকর্ড মতে আন্দ্রে ভার্নেট খুবই অনুকরণীয় একজন নাগরিক। পুলিশের খাতায় তার কোনো নাম নেই, এমনকি একটা পার্কিং টিকিটও না। সরবর্ন এবং প্রেপ স্কুলে পড়ালেখা করে আন্তর্জাতিক ফাইন্যান্সে
একটা কামাল ডিগ্রি নিয়েছেন। ইন্টারপোল বলছে ভার্নেটের নাম সংবাদপত্রে বারবার এসেছে, কিন্তু সবসময় ইতিবাচক কাজকর্মের জন্যে। প্রকারান্তরে লোকটা জুরিখের ডিপোজিটরি ব্যাংকের নিরাপত্তা বেষ্টনীর নকশাকার। ইলেকট্রনিক সিকিউরিটির অত্যাধুনিক দুনিয়ায় তিনি একজন অগ্রগণ্য ব্যক্তি। ভার্নেটের ক্রেডিট কার্ড রেকর্ড ঘেটে দেখা গেছে আর্টের বই, পুস্তক, দামি মদ আর ক্লাসিক গানের সিডির প্রতি তার আসক্তি রয়েছে। কয়েক বছর আগে একটা ব্যয়বহুল স্টেরিও সিস্টেম কিনেছিলেন। শূন্য। কোলেত একটা দীর্ঘশ্বাস ফেলল। ইন্টারপোল থেকে আজ রাতে একমাত্র যে লাল পতাকা পাওয়া গেছে সেটা হলো টিবিংয়ের চাকর রেমির আঙুলের ছাপ। পিটিএস চিফ এক্সামিনার ঘরের এক কোণে আরামদায়ক একটা চেয়ারে বসে রিপোর্টটা পড়ছিল। কোলেত সেই দিকে তাকালো। কিছু পেলেন? এক্সামিনার কাঁধ ছাকালো। আঙুলের ছাপটা রেমি লেগালুদেজের। ছিচকে অপরাধী, তেমন কিছু না। দেখে মনে হচ্ছে বিনা পয়সায় ফোন করার জন্যই চোরাই পথে টেলিফোনের তার টানার অপরাধে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয়েছিল। পরে আরও কিছু ছিচকে চুরি করেছিল। একবার শ্বাসনালীতে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বিল না দিয়ে পালিয়েছিল। সে চোখ তুলে তাকিয়ে মিটিমিটি হাসল। চীনাবাদাম অ্যালার্জি। কোলেদ মাথা নেড়ে সায় দিল। একটা পুলিশি তদন্তের কথা স্মরণ করল, যাতে একটা রেস্টুরেন্ট তাদের মেনুতে চিলি রেসিপিতে চীনাবাদাম তেলের কথাটা উল্লেখ করতে ব্যর্থ হয়েছিল। ওই খাবার খেয়ে একজন মারা গিয়েছিল। লেগালুদের সম্ভবত গ্রেপ্তার এড়াতে এখানে এসে বসবাস করছে। এক্সামিনার আমোদে ভঙ্গিতে বলল, তার সৌভাগ্যের রাত। কোলেদ দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, আপনি বরং এই তথ্যটা ক্যাপ্টেন ফসেকে দিয়ে দিন। এক্সামিনার চলে যেতেই পিটিএসের আরেকজন এজেন্ট ঘরের ভেতর হুড়মুড় করে প্রবেশ করল। লেফটেন্যান্ট, আমরা গোলাঘরের মধ্যে একটা কিছু পেয়েছি। এজেন্টের উদ্বিগ্ন হওয়া মুখটা দেখে কোলেত একটু অনুমান করল। মৃতদেহ? না স্যার, খুবই অপ্রত্যাশিত কিছু। কোলেত তার এজেন্টের পিছু পিছু গোলাঘরের দিকে গেল। এজেন্ট ঘরের মাঝখানে একটা মইয়ের দিকে ইঙ্গিত করল। সেটা মাচাঙে ওঠার জন্য লাগানো হয়েছে। প্রথম যখন এসেছিলাম তখন এই মইটা তো এখানে ছিল না। কোলেত বলল, না স্যার, আমি এটা লাগিয়েছি। এখানে রোলস রয়েস গাড়িটাতে আঙুলের ছাপ নেবার সময় আমি এটা পরে থাকতে দেখে উপরে লাগিয়ে মাচাংটাতে কি আছে দেখি। কোলেত মইটার ধাপগুলোতে দাগ দেখে বুঝতে পারল এটা দিয়ে কেউ নিয়মিতই মাচাঙে যেত। একজন সিনিয়র পিটিএস এজেন্ট মইটার উপরে আবির্ভূত হয়ে নিচের দিকে তাকালো। আপনি এটা একটু দেখেন লেফটেন্যান্ট, সে বলল। ক্লান্ত ভঙ্গিতে কোলেত মাথা নেড়ে মইটা বেয়ে উপরে উঠে গেল। ওখানে দেখুন, পিটিএস এজেন্ট বলল। অসম্ভব পরিষ্কার জায়গাটার দিকে ইঙ্গিত করল সে। এখানে কেবলমাত্র একজনের আঙুলের ছাপই পাওয়া গেছে, তার পরিচয়টা আমরা একটু বাদে পেয়ে যাব। কোলের ডিম লাইটের আলোতে ভালো করে দেখার জন্য চোখ দুটো সংকুচিত করল। এটা কি? ওপাশের দেয়ালে বিশাল একটা কম্পিউটার ওয়ার্কস্টেশন বসানো রয়েছে। 2 টাওয়ারের সিপিইউ, একটা ফ্ল্যাট স্ক্রিন মনিটর, স্পিকার, কতগুলো যন্ত্রপাতি এবং মাল্টি চ্যানেল অডিও কনসোল। মনে হচ্ছে বৈদ্যুতিক সাপ্লাইটা স্বয়ংসম্পূর্ণ। এসব যন্ত্রপাতি দিয়ে এখানে কি কাজ করা হতো? কোলের যন্ত্রপাতিগুলোর কাছে গেল। আপনারা কি এটা পরীক্ষা করে দেখেছেন? এটা আড়ি পাতার ঘাঁটি। কোলেত অবাক হলো। নজরদারি করা হতো? এজেন্ট মাথা নেড়ে সায় দিল। খুবই আধুনিক নজরদারি সিস্টেম। কেউ একজন খুব ভালো করেই জানতো সে এখানে কী করত। এইসব যন্ত্রপাতি আমাদের যন্ত্রপাতিগুলোর মতোই উন্নত মানের। অতি ক্ষুদ্র মাইক্রোফোন, ফটো ইলেকট্রিক রিচার্জিং সেল, হাই ক্যাপাসিটি আরএম চিপস, এমনকি এখানে নতুন ন্যানো ড্রাইভও আছে। কোলেত খুব অবাক হলো। এখানে পুরো সিস্টেমটাই রয়েছে, এজেন্ট বলল। কোলেতের হাতে একটা পকেট ক্যালকুলেটরের আকারের অ্যাসেম্বলি দিল। এটা একটা হাই ক্যাপাসিটি হার্ড ডিস্ক অডিও রেকর্ডিং সিস্টেম, রিচার্জেবল ব্যাটারি আছে। কোলেত এসব খুব ভালো করেই চিনত। এগুলো হলো ফটোসেল মাইক্রোফোন। কয়েক বছর আগে এটা ছিল খুবই চমকপ্রদ একটা আবিষ্কার। অতি ক্ষুদ্র এই আড়ি পাতার যন্ত্র দিয়ে সব কিছু পরিষ্কার শোনা যায়। সিগন্যালটা কি? কোলেত জিজ্ঞেস করল। রেডিও ওয়েভ, ছাদের উপর ছোট্ট একটা অ্যান্টেনা আছে, এজেন্ট বলল। কোলেত এসব রেকর্ডিং সিস্টেম ভালো করেই চিনত। সাধারণত অফিসে ব্যবহার করা হয়ে থাকে। ভয়েস অ্যাক্টিভেটেড সিস্টেম, কথা বলা হলেই কেবল রেকর্ডিং হয়, না হলে রেকর্ডিং বন্ধ থাকে। এতে হার্ড ডিস্কের জায়গা বেঁচে যায়। ইচ্ছে মতো হার্ড ডিস্কটা আবার মুছেও ফেলা যায়। রেকর্ড করা কথোপকথনগুলো সম্প্রচার করার পর স্বয়ংক্রিয়ভাবেই হার্ড ডিস্ক সেগুলো মুছে ফেলে, আবার রেকর্ডিংয়ের জন্য তৈরি হয়ে যায়। কোলেত এবার সেলফে রাখা কতগুলো অডিও ক্যাসেটের দিকে তাকালো। কয়েক শত হবে।
সবগুলোতে তারিখ আর সংখ্যার লেবেল লাগানো। কেউ একজন এগুলো নিয়ে খুব ব্যস্ত ছিল। সে এজেন্টের দিকে ঘুরে বলল, আপনার কি কোনো ধারণা আছে? লেফটেন্যান্ট, এজেন্ট বলল। কম্পিউটারের কাছে গিয়ে একটা সফটওয়্যার লঞ্চিং করলো সে। এটা খুবই অদ্ভুত একটা জিনিস। ল্যাংডনের নিজেকে খুব নিঃস্ব মনে হলো। সোফিকে নিয়ে টেম্পল টিউব স্টেশনের টানেল আর প্ল্যাটফর্ম দিয়ে দৌড়াতে লাগলো সে। নিজেকে তার খুব অপরাধী বলেও মনে হলো। আমি লেকে জড়িয়েছি, আর এখন সে মহা বিপদে পড়ে গেছে। রেমির জড়িয়ে পড়াটা খুব অপ্রত্যাশিত আর দুঃখজনক। তারপরও ব্যাপারটা বোঝা যাচ্ছে যে এই গ্রিলটা হাতাতে চাচ্ছে সে একজনকে নিযুক্ত করেছিল। আমি যে কারণে টিবিংয়ের কাছে গিয়েছিলাম ঠিক একই কারণে তারাও তার কাছে গিয়েছিল। ইতিহাসে দেখা যায় যার কাছে গ্রেল ছিল, চোর বাটপাড়ার পণ্ডিতেরা চুম্বকের মতো আকর্ষণে তার কাছেই ছুটে গেছে। যে কারণে টিবিং এসবের টার্গেট হয়েছে সেই কারণটার কথা ভেবে ল্যাংডনের অপরাধ বোধটার তীব্রতা কম হবার কথা, কিন্তু সেটা হলো না। লেকে আমাদের খুঁজে বের করতেই হবে, তাকে সাহায্য করতে হবে এক্ষুনি। ল্যাংডন সোফিকে অনুসরণ করল। সে ওয়েস্ট বাউন্ড ডিস্ট্রিক্টের প্ল্যাটফর্মটার সামনে একটা পে ফোনের কাছে গেল পুলিশকে ফোন করতে। যদিও রেমি এ ব্যাপারে সতর্ক করে দিয়েছিল, ল্যাংডন পাশের একটা বেঞ্চিতে বসে পড়ল বিষণ্ণ মনে। লেকে সাহায্য করার সবচেয়ে ভালো উপায় হলো, সোফি ডায়াল করতে করতে বলল, এক্ষুনি লন্ডনের পুলিশকে খবরটা জানিয়ে দেয়া, আমাকে বিশ্বাস করো। শুরুতে ল্যাংডন এই আইডিয়াটার সাথে একমত হতে পারেনি, কিন্তু যতই তারা পরিকল্পনাটা নিয়ে এগিয়েছে সোফির যুক্তিগুলো মনে হচ্ছে ঠিকই। এই মুহূর্তে টিবিং নিরাপদেই আছেন। যদি রেমি এবং অন্যরা সমাধিটা কোথায় আছে সেটা জানেও, তবুও তাদেরকে টিবিংয়ের দরকার রয়েছে গোলকের খবরটা বের করার জন্য। কিন্তু ল্যাংডনের যে বিষয়ে চিন্তা হচ্ছে সেটা হলো, গ্রেল মানচিত্রটা খুঁজে পাবার পর লের কী হবে? লেই তখন বিশাল একটা বোঝা হয়ে দাঁড়াবে। ল্যাংডন যদি টিবিংকে সাহায্য করতে চায় অথবা গ্রেলটা দেখতে চায়, তবে সবার আগে সমাধিটা খুঁজে বের করাই সবচাইতে জরুরি। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, শুরু করার জন্য রেমির কাছে রয়েছে মস্ত বড় একটা মস্তিষ্ক। রেমি আর সাইলাসকে লন্ডনের পুলিশের কাছে সোফি ফেরারি হিসেবে তুলে ধরতে পারবে, তাদেরকে লুকিয়ে পড়তে বাধ্য করতে পারবে, অথবা ওদেরকে গ্রেপ্তার করাতেও পারবে। সেই তুলনায় ল্যাংডনের পরিকল্পনাটা আরও বেশি অনিশ্চিত। টিউব স্টেশন থেকে ট্রেন ধরে কাছের কিংস কলেজে যাওয়া, যা ধর্মবিদ্যা সংক্রান্ত ডাটাবেজের জন্য সুবিখ্যাত, অনিবার্য গবেষণার হাতিয়ার। ল্যাংডন এই কথাটা শুনেছিল, ধর্ম সংক্রান্ত কোনো ইতিহাসের প্রশ্নের তাৎক্ষণিক উত্তর পাওয়া যায়। সে ভাবতে লাগলো, ডাটাবেজে পোপ কর্তৃক সমাহিত একজন নাইটের ব্যাপারে কি বলা থাকবে। সে উঠে দাঁড়িয়ে পায়চারি করতে লাগলো, কামনা করলো ট্রেনটা যেন খুব জলদি এসে পড়ে। পেফোনে সোফির লাইনটা অবশেষে লন্ডন পুলিশের সংযোগ পেল। স্লো হিল ডিভিশন, ডেসপ্যাচার বলল, আপনার কলটাকে আমি কোথায় দেব? আমি একটা অপহরণ মামলার রিপোর্ট করব, সোফি বলল। নামটা প্লিজ? সোফি। সোফি একটু থামল। এজেন্ট সোফি নেভু, ফরাসি জুডিশিয়াল পুলিশ। আকাঙ্ক্ষা অনুযায়ী টাইটেলটার ফল পাওয়া গেল। এখনই দিচ্ছি ম্যাম, আমি একজন গোয়েন্দাকে লাইনে দিয়ে দিচ্ছি। কলটা সংযোগ পেতেই সোফি ভাবতে শুরু করল, পুলিশ তার দেওয়ার টিবিং আর তার অপহরণকারীদের বর্ণনাটা বিশ্বাস করবে কিনা। টুকজেডো জ্যাকেট পরা একজন লোক, এর চেয়ে আর কত সহজে একজন সন্দেহভাজনের পরিচয় দেয়া যায়। রেমি যদি তার পোশাকটা পাল্টে ফেলে তাতেও অসুবিধা নেই, তার সঙ্গে ধবল পাদ্রিটা রয়েছে, এটা মিস করা অসম্ভব। তার চেয়েও বড় কথা, তাদের কাছে একজন জিম্মি রয়েছে, তাই তারা পাবলিক যানবাহন ব্যবহার করতে পারবে না। সোফি অবাক হয়ে ভাবতে লাগলো, লন্ডনে কতগুলো জাগুয়ার লিমুজিন চলাচল করে। ফোনে গোয়েন্দার লাইন পেতে সোফির মনে হলো সারা জীবন লেগে যাবে। জলদি সে ক্লিক করে একটা শব্দ শুনতে পেল। 15 সেকেন্ড পার হয়ে গেছে। অবশেষে লাইনে একটা লোকের কণ্ঠ শোনা গেল। এজেন্ট নেভু। বিস্মিত হয়ে সোফি কণ্ঠটা তখনই চিনতে পারল। এজেন্ট নেভু। বেজু ফসে আবারও তাড়া দিল। আপনি আছেন কোথায়? সোফি বাকরুদ্ধ হয়ে গেল। ফসে লন্ডন পুলিশকে সোফির ব্যাপারে আগেই বলে রেখেছিল, তাদেরকে অনুরোধ করেছিল সোফির ফোন এলে যেন তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। শুনুন, ফসে ফরাসিতে বলল, আজ রাতে আমি বিশাল একটা ভুল করে ফেলেছি। রবার্ট ল্যাংডন নির্দোষ, তার বিরুদ্ধে সব ধরনের অভিযোগ বাদ দেওয়া হয়েছে। তারপরও আপনারা দুজন খুব বিপদে রয়েছেন, আপনাদের আমার কাছে আসা দরকার। সোফির মুখটা হাঁ হয়ে গেল।
কি বলবে ভেবে পেল না। কোনো কিছুর জন্য ক্ষমা চাওয়ার মতো লোক বেজু ফসে নয়। আপনি আমাকে বলেননি। ফসে বলতে লাগলো, জ্যাকসন নিয়ে আপনার দাদু হন। যা হোক, এই মুহূর্তে আপনি আর ল্যাংডনের দরকার নিকটস্থ লন্ডন পুলিশ হেডকোয়ার্টারে আশ্রয় নেয়া। আমি লন্ডনে আছি, সে এটা জানে। ফসে আর কি জানে? সোফি শুনতে পেল ফসের ফোনে ড্রিলিং অথবা মেশিন চলার শব্দ। সে ফোনের লাইনে অদ্ভুত একটা ক্লিক ক্লিক শব্দ শুনতে পেল। আপনি কি এই কলটা ট্রেস করছেন ক্যাপ্টেন? ফসের কণ্ঠটা এবার খুব দৃঢ় হলো। আপনাকে আমার সাথে সহযোগিতা করার দরকার এজেন্ট নেভু। আমরা দুজনে অনেক কিছু হারিয়েছি। এটা হলো ড্যামেজ কন্ট্রোল। আমি কাল রাতে কিছু ভুল করে ফেলেছি, আর এই ভুলের জন্য যদি একজন আমেরিকান অধ্যাপক আর ডিসিপিজের একজন ক্রিপ্টোলজিস্ট মারা যায়, তবে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমি আপনাকে নিরাপদে নেবার জন্য কয়েক ঘন্টা ধরে চেষ্টা করে যাচ্ছি। সোফিও নিরাপদ আশ্রয় চায়। প্রকারান্তরে ল্যাংডনেরও সেরকমই ইচ্ছে। আপনি যে লোকটাকে চাচ্ছেন সে হলো রেমি লেগালুদেজ, সোফি বলল। সে টিবিংয়ের গৃহপরিচারক। একটু আগে টেম্পল চার্চের ভেতর থেকে সে টিবিংকে অপহরণ করে। এজেন্ট নেভু। স্টেশনের ট্রেনটা ঢুকতেই ফসের গলাটা প্রচণ্ড কোলাহলের শব্দে চাপা পড়ে গেল। এটা নিয়ে এভাবে ফোনে কথা বলা ঠিক নয়। আপনি আর ল্যাংডন এক্ষুনি আসুন। আপনাদের ভালোর জন্যেই এটা আমার সরাসরি আদেশ। সোফি ফোনটা রেখে ল্যাংডনকে নিয়ে ট্রেনের কাছে চলে গেল। টিবিংয়ের প্লেনের ক্যাবিনে বেজু ফসে সম্পূর্ণ একা। সে সবাইকে বের করে দিয়ে মদ আর সামনে উডেন বাক্সটা নিয়ে চুপচাপ বসে আছে। ঢাকনার উপরে গোলাপটাতে আঙুল বুলিয়ে সে ঢাকনাটা খুলল। ভেতরে একটা পাথরের চোঙা পেল। তাতে অক্ষর বিশিষ্ট ডায়াল আছে, 5টি ডায়াল। SOFIA, সোফিয়া বানানটাতে মিলিয়ে রাখা আছে। ফসের শব্দটার দিকে তাকিয়ে চোঙাটার মুখ খুলে ফেলল। ভেতরের প্রতিটা ইঞ্চি সে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। চোঙাটার ভেতরে কিছু নেই, একেবারে ফাঁকা। ফসে সেটা রেখে প্লেনের জানলা দিয়ে বাইরে উদাসভাবে তাকালো। সোফির সাথে তার সংক্ষিপ্ত ফোন আলাপের কথাটা আর শ্যাতভিলে থেকে যে তথ্যটা পেয়েছে সেটা ভাবতে লাগলো। ফোনের রিংয়ের শব্দে দিবাস্বপ্ন থেকে ফিরে এলো সে। ডিসিপিজে থেকে এসেছে। ডেসপ্যাচার ক্ষমা প্রার্থী হলো। জুরিখের ডিপোজিটরি ব্যাংকের প্রেসিডেন্ট বারবার ফোন করে যাচ্ছে, যদিও তাকে কয়েকবারই বলা হয়েছে ক্যাপ্টেন লন্ডনে একটা কাজে খুবই ব্যস্ত আছে। তারপরও লোকটা ফোন করেই যাচ্ছে। ত্যক্ত বিরক্ত হয়ে ফসে অপারেটরকে ফোনটা দিতে বলল। মশিয়া ভার্নেট। লোকটা কোনো কিছু বলার আগেই ফসে বলল, আমি দুঃখিত, আমি আপনাকে ফোন করতে পারিনি বলে। খুব ব্যস্ত ছিলাম। প্রতিশ্রুতি অনুযায়ী আপনার ব্যাংকের নাম মিডিয়াতে আসবে না। তো আপনার এখন চিন্তার কারণটা কি? ভার্নেটের কণ্ঠটাতে উদ্বেগ দেখা দিল যখন সে বর্ণনা করল কিভাবে সোফিয়া ল্যাংডন তার ব্যাংক থেকে উটবাক্সটা নিয়েছে এবং তাকে পটিয়ে পাঠিয়ে তাদেরকে ব্যাংক থেকে পালানোর জন্য তার সাহায্য আদায় করে নিয়েছে। তারপর আমি যখন রেডিওতে শুনলাম তারা অপরাধী, ভার্নেট বললেন, আমি তাদের কাছে বাক্সটা ফেরত চাইলাম, কিন্তু তারা আমাকে আক্রমণ করে ট্রাকটা নিয়ে পালিয়ে যায়। আপনি একটা কাঠের বাক্স নিয়ে চিন্তিত আছেন, ফসে বলল। বাক্সটার দিকে তাকিয়ে সেটা ঢাকনাটা খুলে পাথরের চোঙাটা হাতে তুলে নিল। আপনি কি আমাকে বলতে পারবেন বাক্সটার ভেতরে কি আছে? ভেতরের জিনিসটা কোনো ব্যাপার নয়, ভার্নেট পাল্টা বলল। আমি আমার ব্যাংকের সুনাম নিয়ে চিন্তিত। আমাদের কখনো কোনো কিছু ডাকাতি হয়নি, কখনো না। আমি যদি আমার ক্লায়েন্টের জন্য এটা পুনরুদ্ধার করতে না পারি তবে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আপনি বলছেন এজেন্ট নেভু আর রবার্ট ল্যাংডনের কাছে একটা পাসওয়ার্ড আর চাবি ছিল। তাহলে আপনি কিভাবে বলছেন বাক্সটা চুরি হয়েছে? তারা মানুষ খুন করেছে, সোফি নেভুর দাদাকেও। পাসওয়ার্ড আর চাবিটা অবশ্যই খারাপ পথে নেওয়া হয়েছে। মিস্টার ভার্নেট, আমার লোকজন আপনার ব্যাকগ্রাউন্ড আর আগ্রহের বিষয়ের কিছু খোঁজখবর নিয়েছে। আপনি একজন রুচিবান সংস্কৃতিমনা ব্যক্তি। আমি অনুমান করতে পারি আপনি একজন সম্মানিত লোকও, আমার মতোই। আমি বলছি, কথা দিচ্ছি আপনাকে, পুলিশ জুডিশিয়ারে কমান্ডিং অফিসার হিসেবে আপনার বাক্সটা এবং ব্যাংকের সুনাম বর্তমানে খুবই নিরাপদ একটা হাতে রয়েছে। শুনছিলেন ড্যান ব্রাউনের উপন্যাস দ্য ভিঞ্চি কোড এর 18 বা 18তম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে শুনতে কেমন লাগছে তা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।